কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে। তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না। আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন সবটা ঠিক? একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করে করে আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তোমার স্কুলে যেতে পারবে না, অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। এভাবে লাইফ চলে না। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েটা স্কুল আজকে মিস করবে। তাড়াতাড়ি আসো। নাদিয়া কবে এসে? আচ্ছা সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আর তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। তুমি কি করো? আমি আমি ভ্যারেন্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষের মতো। এর কারণটা কি তোর? এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে প্রচুর মুখে নিয়ে আসতে। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজব্যান্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায় তখন এটা ওটা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্না করে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। রাতের খাবারটা একসাথে খাই, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটা আমি এনজয় করি। এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আর টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, খুব মেপে মেপে হিসাব করে কথা বলে, তখন তো আমার খুব কষ্ট লাগবে রে। আমি তো ওটা মানতে পারবো না। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়ার জন্য, ভালো জামা কাপড় কিনে দিই, বছরে 1-2 বার ঘুরতে নিয়ে যাই দেশের বাইরে। আমি কিন্তু কোনো কিছু কমতি রাখিনি। এই সত্যটা গোপন করছি নিয়ে এই তো। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি। তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। লাউ চিংড়ি একটু জমাই খেতে পারবো। জমাই খাইতে পারবো। কি মজা বাবা আজকে মাছ করবে। দিলা তো মেয়েটার মন খারাপ করো। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। ছাড়ো। কি দেখো? ভালোবাসা। আর ঢং করতে হবে না। আসো, প্যান্ট শার্ট লাগিয়ে দিই। আলহামদুলিল্লাহ। নাও বসো বসো, দই আছে, দই দিচ্ছি। খাওয়া দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। এই যে দই, দইটা খুবই মজা। আমাকে অল্প। তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। এই না না, তুই আজকে হাঁড়ি পাবি না। কেন? কতবার তুই খেয়েছিস, তাই না দাদু ভাই? ইয়ে সেই মজা হবে। হ্যাঁ একদম। বাবা এটা আরে পাশ উঠছে। দেখাই তো যায়, একটা ব্যাপার আছে বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছিস। হাঁড়ি কেটে পাবো, তাই না? বাবা তোমাকে আমার টিমমেট নেওয়াই ভুল হয়েছে। কি? বাবা, আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকি, তোমারই দেখি। কচু দেখো। ও, শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। একটু দাও ভালোবাসা আর দিও না জ্বালা, কন্যা হৃদয় দাও। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আপনাদের ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশে টেবিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। আমি কি করে বলবো বলো তো? তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি। এটা কিন্তু ভালো লাগছে, কোনো কমপ্লেন নেই। দেখো, ভালোবাসা কত নিম্নগামী হয়। নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ, কত সুন্দর। আমাকে দাও। হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই। কি বলতেছেন ভাবি?
মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় ক্লান্তি। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় পিতা লাগে। আজকে যাই। কি করতেছো তুমি? কি সাইলেন্ট করতেছে তোমার ফোন? তোমাকে না বলছি রাতের বেলা ফোন সাইলেন্ট করে রাখবা? তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। জেরিন, জি স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। লেটস মুভ। ওইদিকে চলো। ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। আপনি বলেন ভাবি, এটা কোনো কথা? অফিস টাইমে কেউ এভাবে ঘোরাঘুরি করে ভাবি? শোনেন, আপনি অফিসে যান, অফিসে গিয়ে দেখেন নিশ্চয়ই রাকিব ভাই আজকে কোথাও ফসনি অষ্টি করতে গেছে ভাবি। আমি মিসেস রাকিব। ও শিওর ম্যাম। ভাবি আপনি এখানে ভাইয়া আসসালামু আলাইকুম। কিছু বল না ভাইয়া। আসেন। এখানে না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখে নিই। হ্যাঁ অবশ্যই, বসো বাবা। আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও, আরে আমার ভাবি। আরে ভাই বসেন না রে ভাই। ভাই। আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? হ্যাঁ, সামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? আমি কিন্তু কষ্ট পাইলাম, দেখো এটা তো আমার অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে আর ওষুধ লিখে দিচ্ছে। তুই আর ভাবি বের হয়ে যা না এখন। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নেবো, আমি তোর বন্ধু না, একদম নিশ্চিন্ত। কি করতেছো তুমি? এটা তো সামিলের গাড়ি না? সামিলের গাড়ি তো উড়ে যাচ্ছিলাম। জীবনে পাইছিল একটা বন্ধু। হ্যাঁ আসো আসো, চলো। এই সোমা, এই যে তোমার বরাতকে চলে আসছে। আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাইকে কম জেদি নাকি? চলে, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন আমাদের ম্যানেজারই করে বেড়াতে হবে। বাবা এই যে কেমন আছিস? ভালো আছে। চলো বৌমা, কেকটা কেটে দিলে। আসেন আসেন, আমাদের ছোটকে নিয়ে আপনি আমার সাথে আসেন সবাই আসেন। আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরের মতো কাজ করা। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। 1.5 লাখ টাকা। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। কোনো কারণে রাগ করছো? রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। কি বিজনেস করবে সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামির ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও, হয়ে যাবে। তুমি পারবো না বুদ্ধি নিতে, তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার মানুষের কথা শুনতে ভালো লাগে না। হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো, কেন কি হয়েছে? তাই ও আমাকে টাকা দিচ্ছে আর আমি টাকা থেকে ট্যাপ কিনে পাঠিয়েছি। আমি জানতাম এটা সামুয়েল ভাইয়েরই কাজ হবে। ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ও যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এজন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেশার আসবে। সবকিছু মর্গেজ দিয়ে তারপর তারা এটা দিচ্ছে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। তাহলে তো বড় বিপদ। ঘাবড়াতেছে? আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? ওর ওপেন ওপেন হার্ট? টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে থাকছে। সামিউল ভাই তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে।
আল্লাহর অশেষ রহমত, পিউ এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। যা কিছু করার রাকিবই করেছে। মানে কি করেছে মানে বুঝলাম না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই রাকিব এগুলো? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যে ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। না ভাইয়া, আমার না বিশ্বাস হচ্ছে না। সামিন যা বলেছে সবই সত্যি। কোটি আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? আপনি শুধু নাদিয়ার বড় পাই না, আপনি আমার বড় পাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন, বাট দিস টাইম ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি বিজনেসটা অনেস্ট ওয়েতে করবেন। এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের রোগ হয়, তাই না? তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করতে পারে না। আচ্ছা শোনো না, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকার নেই। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে। প্রিয় বন্ধুরা, আজকের নাটকটি এখানেই সমাপ্ত হলো, কিন্তু আমাদের গল্প তোমাদের সাথে এখনই সমাপ্ত হবে না। আমরা প্রত্যেক দিন একটি করে এরকম কাটসাট করে নাটক আপলোড করে থাকি, যেটা তোমাদের মনোরঞ্জন করে এবং সংক্ষেপে তোমরা পূর্ণাঙ্গ নাটকটি দেখতে পারো। আমি সবসময় চাই তোমরা পুরো নাটকটিও দেখো, সেজন্য আমি সবসময় আমার ভিডিও ডিসক্রিপশনে আমি যে নাটকটা কাটসাট করে আপলোড করেছি সেটার লিঙ্ক দিয়ে রাখি। আমি চাই যে তোমরা পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেও এনজয় করো, কারণ আমাদের এখানে তো সংক্ষিপ্ত করে দেয়া আছে, সম্পূর্ণ বিষয় সহজে সবাই বুঝতে পারবে না। তবে তুমি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আমাদের নাটকগুলো দেখেই তোমরা পুরো নাটকের কী সিন হতে পারে, কি ঘটনা, মূল সিনগুলো দেখেই বুঝতে পারবে। আর তোমরা যারা আমার সাথে যুক্ত থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী যে নাটকগুলো আসবে সেগুলো দেখার চেষ্টা করবে। আমরা সবসময় সেরা নাটকগুলো বাছাই করি এবং তোমাদের জন্য নিয়ে আসি। আশা করছি আমাদের এই সেরা নাটকের সাথে তোমরা যুক্ত থাকবে। সবসময় আমাদের চ্যানেল দেখতে থাকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে তোমাদেরকে অনুরোধ করব প্রত্যেকটি নাটক দেখো। যদি কোনো নাটক মিস হয়ে থাকে তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখো, তোমাদের প্রত্যেকটি নাটক ভালো লাগবে। আমরা খুবই যত্ন সহকারে এই নাটকগুলো তৈরি করে থাকি। সো আজকের মতো বিদায়।